বাহ! আমার লাজুক বউ তো দেখি আজকে অনেক সুন্দরভাবে শাড়ি পরেছে। কি ব্যাপার? আমার লাজুক বউ আজকে আদর খাওয়ার জন্য এইভাবে শাড়ি পরে রেডি হয়ে আছো নাকি? তা এখন আদর শুরু করব? রিফাত, তুমি যে কি বলো না, আমার শরম করতেছে। আমি তো শুধু তোমাকে একটু দেখানোর জন্যই শাড়ি পরেছিলাম, কিন্তু তুমি বলতেছো আমাকে আদর করবে এখন। ইস, এভাবে কেউ বলে নাকি? কেউ না বললেও আমি বলি। চলো বেবি, এখন তোমাকে আদর করব। এই বলে রিফাত তার বউকে কোলে তুলে নিয়ে চলে গেল বেডরুমে। দরজাটা লাগিয়ে দিয়ে সাফিয়াকে বিছানায় শুয়ে দিতেই সাফিয়া তার দুহাত দিয়ে মুখটা ঢেকে ফেল। এটা দেখে রিফাত বলতে লাগলো, কি ব্যাপার সাবিহা? তুমি এরকম করতেছো কেন? হাত সরাও, আমি তোমার ঠোঁটে লিপ কিস করব। না, সরবো না, আমার অনেক লজ্জা করতেছে রিফাত। প্লিজ এখন কিছু করো না। আর কিছুদিন সময় দাও, নতুন বিয়ে করেছো আমাকে। এখন যদি এভাবেই আদর করতে চাও তো আমি কিভাবে তোমাকে সুযোগ দেব? হাই কপাল, আজকে মনে হয় আমার কপালে আদর জুটবে না। আম্মু, এটা কোন মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছে আমাকে? না আছে তার মধ্যে কোনো রোমান্টিকতা, না আছে অন্য কোনো কিছু। যাও, আজকে আদর করব না। আমার জন্য খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে রিফাত রেগে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে রুমে এসে দেখে সাফিয়া নিচে চলে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বেজে গেছে। আজকে অফিসে একটু বেশি কাজ থাকার কারণে আসতে দেরি হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে রিফাত চলে গেল। খাবার টেবিলে বসে আছে রিফাত। এমন সময় সাফিয়া রিফাতকে খাবার দিয়ে দিল। রিফাত চুপচাপ খেয়ে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে রিফাত। এমন সময় রুমে প্রবেশ করলো সাফিয়া। রিফাতকে শুয়ে পড়তে দেখে সাফিয়া বলতে লাগলো, কি ব্যাপার, শুয়ে পড়েছো যে আজকে? আমার সাথে গল্প করবে না তুমি? গল্প করার মুড নেই, অনেক রাত হয়ে গেছে। কালকে সকালে আবার অফিসে যাইতে হবে। এখন ঘুমাই, তাহলে তুমিও ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, ঘুমাও তাহলে তুমি। আমিও ঘুমাবো, শাড়িটা খুলে আসতেছি। এই বলে সাফিয়া চলে গেল ওয়াশরুমে। এইদিকে রিফাত বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছে, আমার কপালে এমন একটা বউ জুটেছে, অন্য কারো কপালে যাতে এমন বউ না জোটে দোয়া করি। এসব বিড়বিড় করতে করতে রিফাত ঘুমিয়ে গেল। এদিকে সাফিয়া ওয়াশরুম থেকে বের হয়ে রিফাতের পাশে শুয়ে পড়ল। এদিকে রিফাত ঘুমিয়ে ঘরে যেই সাফিয়াকে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় সাফিয়া রিফাতের হাত সরিয়ে ফেলল। সাফিয়া রিফাতের হাত সরিয়ে দিতেই রিফাত কিছু বলল না। সকাল 6টা। রিফাত তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় সাফিয়া রিফাতের জন্য কফি নিয়ে আসলো। রিফাতের হাতে দিতেই রিফাত বলতে লাগলো, সাবিহা, আমি কফি খাবো না, তুমি খেয়ে নাও কফিটা। আমি অফিসে চলে গেলাম, আসতে আসতে রাত হবে, তুমি ঘুমিয়ে থাইকো। আমি বাহির থেকে খাবার খেয়ে আসবো। ঠিক আছে, আমি রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। আর তোমাকে একটা কথা বলতে চাইছিলাম, আমি একটু আমাদের বাসায় যাব। যদি অনুমতি দিতে তাহলে যেতে পারতাম। শাশুড়ি আম্মু অনুমতি দিয়ে দিয়েছে। আম্মু যখন অনুমতি দিয়ে দিছে, তাহলে আমি আর কি বলবো? যাও ঘুরে আসো তোমাদের বাড়ি থেকে। তবে এখন গেলে 1 মাস থেকে আসবে, কারণ পরে আর যেতে পারবে না। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো 1 মাস থেকে আসার জন্য, তাহলে 1 মাস থেকে আসবো। রিফাত অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো অফিসে। এত তাড়াতাড়ি রিফাতকে অফিসে আসতে দেখে দারুণ রিফাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার রিফাত, আজকালকে দেখছি তুমি তাড়াতাড়ি অফিসে চলে আসো। শুনলাম নতুন বিয়ে করছো, বাড়িতে কি ঝামেলা হয়েছে যে বউ রেখে তাড়াতাড়ি অফিসে চলে আসো? আরে না চাচা, অফিসে কাজের চাপ অনেক তো, এর জন্য আর কি তাড়াতাড়ি অফিসে চলে আসি, যাতে রাতে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারি। বুঝতেই পারছেন, সারাদিন কাজ করে আবার রাত 12টা অবধি কাজ করা শরীর ক্লান্ত হয়ে যায়। ও আচ্ছা, আমি ভাবছিলাম নতুন বিয়ে করছো, বউয়ের সাথে হয়তো জর্গা করছো, এর জন্য প্রতিদিন তাড়াতাড়ি অফিসে চলে আসো। রিফাত আর কিছু না বলে চলে গেল তার ডেস্কে। বসে বসে কাজ করতে লাগলো। সকাল 8টা। সবাই অফিসে এসে রিফাতকে এইভাবে কাজ করতে দেখে সবাই চমকে গেল। ম্যানেজার সাহেব রিফাতের কাছে এসে বলতে লাগলো। ম্যানেজার চলে যেতেই রিফাত আবারও কাজে মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ পর রিফাতের কলিগ আয়েশা রিফাতকে ঠাট্টা করে বলতে লাগলো, কি ব্যাপার রিফাত, তুমি এত সকালে সেই কাজ করতেছো? ম্যাডাম কি
তোমাকে কিছু বলেছে নাকি এত সকালে এসে কাজ করার জন্য? আরে না স্যার, ম্যাডাম কিছুই বলে নাই। আমি এমনিতেই চলে এসেছি সকাল সকাল, কারণ রাতে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতে করতে রাত 2টা বেজে যায়। এর জন্য তাড়াতাড়ি চলে এসেছি, যাতে রাতে একটু তাড়াতাড়ি বাসায় যেতে পারি। ও আচ্ছা, এই কথা। এটার জন্যই তো বলি তুমি প্রতিদিন এত তাড়াতাড়ি চলে আসো কেন? তোমার বউ কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমার চাইতে অনেক ভালো আছে। আমার মনে হয় না আমার বউয়ের চাইতে অন্য কারো বউ ভালো থাকবে। হঠাৎ এই কথা বলতেছো? তোমার কথা শুনে তো মনে হচ্ছে নিশ্চয়ই বাসায় কোনো কিছু হয়েছে। আরে না স্যার, বাসায় কোনো কিছু হয় নাই, এমনিতেই বললাম আর কি। আসলে আমার বউটা একটু বেশি আদরের তো, এর জন্য বললাম। ও আচ্ছা, তাহলে কাজ করো, আমি গেলাম আমার কেবিনে। আর আজকে বড় ছাড় আসবে বলেছে সবাইকে অফিসে থাকার জন্য। তুমিও অফিসে থাইকো, কোথাও চলে যেও না। ঠিক আছে স্যার, আমি অফিসেই আছি। এ বলে আয়েশা চলে গেল তার কেবিনে। এদিকে রিফাত বসে আছে তার কেবিনে। সকাল 11টা। এমন সময় তার অফিসের বস আসলো। রিফাতকে ডাক দিয়ে বলতে লাগলো, রিফাত, তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার বউ রাতে আদর করতে দেয় নাই। এর জন্যই তুমি তাড়াতাড়ি করে অফিসে চলে এসেছো, তাই না? আরে না, আমি এমনিতেই অফিসে চলে এসেছি, কারণ কালকে রাতে ঘুমাতে পারি নাই। অনেক রাত হয়ে গেছিল খাওয়া দাওয়া করতে করতে। হ্যাঁ, বুঝি। এখন তাহলে কাজ করো, লাঞ্চের সময় কথা বলবো, তখন না হয় সব কিছু বলবে আমাকে। রিফাত কয়েকটা ফাইল নিয়ে চলে গেল তার বসের কেবিনে। বেশ কিছুক্ষণ পর তার বস সকল ফাইলগুলো দেখে বলতে লাগলো, রিফাত, তুমি একটু আমার কেবিনে আসো তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। জি ম্যাডাম, আসতেছি, আপনি যান। রিফাত তার বসের সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল তার কেবিনে। মিস্টার রিফাত, আপনার কি সমস্যা হচ্ছে রাত 12টা অবধি অফিস করতে? যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি বলতে পারেন, আমি অন্য লোক দেখে নিব। না ম্যাডাম, আমার কোনো সমস্যা হচ্ছে না। আসলে এত রাতে কোনো বাস পাওয়া যায় না তো, এর জন্য আর কি একটু বেশি সমস্যা হয়ে যায়। তবে আমি বাইক নিয়ে এসেছি, এখন থেকে আর সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন, আমি চলে আসব। আরও কয়েকটা ফাইলের কাজ শেষ করে ফেলল। লাঞ্চের আগেই দুপুর 2টা। সবাই লাঞ্চ নিয়ে চলে এসেছে বড় একটা কেবিনে। সবাই বসে খাবার খাচ্ছে। এমন সময় আয়েশা রিফাতের পাশে এসে বসে পড়ল। রিফাতকে ধাক্কা দিয়ে বলতে লাগলো, এখন বলতে পারেন আপনার কি সমস্যা হয়েছে, যদি কোনো সলিউশন দিতে পারি আপনাকে মিস্টার রিফাত। আর বলো না আয়েশা আপু, আমার সাথে এমন একটা মেয়েকে বিয়ে দিয়েছে। আম্মু আব্বু যে মেয়ে রোম্যান্স করতে বলতে কিছুই বোঝে না। রাতের বেলা তাকে জড়িয়ে ধরে ঘুমাতে যাব, সে নাকি লজ্জা পায়, তার নাকি কাতুকুতু লাগে, আরও ইত্যাদি ইত্যাদি। রিফাতের কথা শুনে আয়েশা হাসতে লাগলো হো হো করে। এভাবে হাসতে দেখে আশেপাশের মানুষ আয়েশার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এটা দেখে আয়েশা হাসি থামিয়ে বলতে লাগলো, এর জন্যই তো তুই প্রতিদিন সকাল সকাল এভাবে চলে আসিস। আমি তো ভাবছিলাম বাসায় হয়তো কোনো ঝামেলা হয়েছে, এর জন্য তুই এভাবে চলে আসিস। এক কাজ কর, তোর বউকে তার বাপের বাড়ি পাঠিয়ে দে, কয়েকদিন থেকে আসুক। এরপর সকল কিছু বুঝতে পারবে যখন তার আব্বু আম্মুর বকা খাবে। হ্যাঁ, আমি তাকে বলেছি যে 1 মাসের জন্য তাদের বাড়িতে চলে যাইতে। সে রাজি হয়ে গেছে যাওয়ার জন্য। রাতে বাসায় গিয়ে হয়তো দেখব সে চলে গেছে। আর বলিস না, এরকম বউ থাকার চাইতে না থাকাই ভালো। আজকে বিয়ে করেছি, 1 মাস হয়ে গেছে, একদিনও আদর করতে পারলাম না তাকে ঠিক মতো। কোনো চিন্তা করিস না, আমি যেটা বলেছি সেটা কর, দেখবি একদম ঠিক হয়ে যাবে। আর যত পারিস অবহেলা করবি, অবহেলা করলে আরও তত কাছে আসবে। কাছে আসলেই তুই আস্তে আস্তে তাকে বুঝতে শিখাবি সকল কিছু। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করে নে, প্রায় সময় শেষ হয়ে যাইতেছে। আবার কাজ করতে হবে, অনেকগুলো ফাইল আছে। রিফাত আর আয়েশা খাওয়া দাওয়া করে চলে গেল তাদের কেবিনে।
রাত 10টা অবধি কাজ করে রিফাত চলে আসলো বাসায়। পকেট থেকে চাবিটা নিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখতে পেল সাবিয়া বসে বসে টিভি দেখতেছে। সাবিয়াকে দেখে রিফাত বলতে লাগলো, কি ব্যাপার, তোমার না আজকে চলে যাওয়ার কথা ছিল 1 মাসের জন্য? এখনো যাও নাই কেন? নাকি আমাকে দিয়ে আসতে হবে? আমি এখন যাব না, আরো কয়েকদিন পর যাব। আরো কয়েকদিন পর গেলে তোমার সমস্যা নাকি? না, আমার কেন সমস্যা হবে? আমার কোনো সমস্যা নেই, তোমার যখন ইচ্ছা যাইতে পারো। এই বলে রিফাত চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে, খাবার টেবিলে বসে নিজেই খাবার নিয়ে খেতে লাগলো। এদিকে সাবিয়া সব কিছু বসে বসে দেখতেছে, কিন্তু কিছুই বলতেছে না রিফাতকে। এদিকে রিফাত খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ পর সাবিয়াও চলে আসলো রুমে। এসে দেখে সাগর বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে। এটা দেখে সাবিয়া বলতে লাগলো, রিফাত, তুমি আমার সাথে আজকে একবারও কথা বলো নাই। আমি কি করেছি যে তুমি আমার সাথে কথা বলতেছো না? আমার অপরাধ কি, আমাকে একটু বলবে? আরে তোমার কোনো অপরাধ নেই। আসলে সারাদিন অফিসে কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায়, বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমাতে হয়। আবার তোমার সাথে কখন কথা বলবো বলো? তাই বলে তুমি অফিস থেকে এসে আমার সাথে একটাবারও কথা বলবে না? একটাবারও জিজ্ঞাসা করতে পারতে খাবার খেয়েছি নাকি খাই নাই। আমি যে সেই দুপুর থেকে বসে আছি তোমার সাথে খাবো, কিন্তু তুমি তো আমাকে একবারও জিজ্ঞাসা করো নাই। আমি তো তোমাকে বলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য, তুমি খাওয়া দাওয়া করে নিবে। আমি কখন বাসায় আসি তা ঠিক নেই। আর কালকে সকালে রেডি হয়ে থাইকো, তোমাকে তোমাদের বাসায় নামিয়ে দিয়ে এসে এরপরে আমি অফিসে যাব। আমি এখন আমাদের বাসায় যাব না, যেতে যেতে দেরি আছে। তুমি চাইলে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারো, আমি কিছু বলবো না। হঠাৎ সাবিয়ার এত পরিবর্তন দেখে রিফাত চমকে উঠল, কিন্তু কিছুই বলল না। বেশ কিছুক্ষণ পর রিফাত সাবিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকাল 7টা। রিফাত ঘুম থেকে উঠে দেখে সাবিয়া তার পাশে নেই। এটা দেখে রিফাত চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখতে পেল সাবিয়া দাঁড়িয়ে আছে। সাবিয়াকে দেখে রিফাত বলতে লাগলো, এত সকালে ঘুম থেকে উঠে কোথায় গিয়েছিলে? তোমার জন্য রান্না শেষ করে আসলাম। তুমি তো আবার অফিসে চলে যাবে, কিছু না খেয়ে চলে যাও প্রতিদিন। আজকে খাবার খেয়ে এরপর যাবে। হঠাৎ এত কেয়ারিং বেড়ে গেছে, কোনো তো কারণ আছে, কারণটা বলো শুনি। কারণ তেমন কিছুই নেই। স্বামীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আমি এতদিন তোমাকে আমার কাছে আসতে দেই নাই, আসলে বুঝতেই পারছো নতুন বিয়ে হয়েছে, কি থেকে কি করব বুঝে উঠতে পারছিলাম না। এর জন্য আর কি তোমাকে অবহেলা করেছি, আমাকে মাফ করে দাও তোমাকে অবহেলা করার জন্য। আরে মাফ চাইতে হবে না, তুমি আমার বউ, তুমি তো ভুল করতেই পারো। আচ্ছা এখন চলো, নিচে খাওয়া দাওয়া করে অফিসে যাইতে হবে। আর তুমি চাইলে বাড়িতে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। আমি না হয় রাতে চলে যাব তোমাদের বাসায়। সত্যি যাবে তো? যদি না যাও তখন কিন্তু আমি কান্না করব আর রাতেই চলে আসবো। আরে আমি সত্যি বলতেছি, যাব তো তোমাদের বাসায়। তুমি প্লিজ চলো এখন। এ বলে রিফাত আর সাবিয়া চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে রিফাত চলে গেল ওইখান থেকে তার রুমে অফিসের জন্য রেডি হয়ে যে বেরিয়ে যেতে যাবে। এমন সময় সাবিয়া রিফাতের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, রিফাত, অফিসে যাওয়ার আগে আমার কপালে একটা চুমু দিয়ে যাও। আর আমি আজকে বাড়ি যাব না, কয়েকদিন পর তোমাকে নিয়ে একেবারে আমাদের বাড়িতে যাব। ঠিক আছে সাবিহা, এখন কাছে আসো। এই বলে রিফাত সাবিয়াকে জড়িয়ে ধরে তার কপালে চুমু দিয়ে অফিসের দিকে রওনা দিল। রিফাত আজকে মহা খুশি, কারণ তার বউ আজকে তাকে আদর করতে দিয়েছে। বেশ কিছুক্ষণ পর রিফাত চলে আসলো অফিসে। এদিকে সাবিয়া ফোন দিল তার বান্ধবী নীলাকে। বেশ কিছুক্ষণ পর নীলা ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, কি রে সাফিহা, এত সকালে ফোন দিয়েছিস? কি হয়েছে? সমস্যা হয় নাই তো? কোনো সমস্যা হয় নাই, তোকে ধন্যবাদ জানানোর জন্যই ফোন দিয়েছি। কালকে যদি তুই না বলতে আমাকে এইসব, তাহলে আজকে রিফাতের মুখে এত সুন্দর হাসি দেখতে পারতাম না। আমার জন্য বেচারা প্রতিদিন কষ্ট পায়। দেখেছিস, তোকে যেভাবে বলেছি ওইভাবে প্রতিদিন করবি। আর যেহেতু বিয়ে করেছিস, এরকম একটু একটু আনইজি ফিল হবে। কয়েকদিন পর দেখবি সব ঠিক হয়ে যাবে। স্বামীকে যত বেশি ভালোবাসবি তত বেশি সুখী হবি। দেখিস না, আমার জামাই আমাকে ছাড়া একটুও চোখে দেখে না। সাবিয়া
কথা বলতে লাগলো নীলার সাথে। এইদিকে রিফাত অফিসে চলে আসলো। আজকে দেরিতে আসতে দেখে রিফাতকে আয়শা বলতে লাগলো, কি রে রিফাত, আজকে দেরিতে আসলি? আমার বুদ্ধি কাজে লেগেছে নাকি? আরে তোর বুদ্ধি কাজে লাগবে কিভাবে? তোর বুদ্ধি একটু কাজে লাগে নাই। হঠাৎ আমার বউয়ের কি যেন হয়েছে, আমি নিজেই বলতে পারি না। আজকে আমার সাথে এত ভালো ব্যবহার করেছে যে বলার মতো না। তাহলে তো ভালোই হয়েছে, তোর সাথে ভালো ব্যবহার করুক, আমি তো এটাই চাই। এখন কাজ কর, একটু পর ম্যাডাম আসবে। আমাকে ফোন দিয়েছিল, বলেছে তোর কেবিনে নাকি 5টা ফাইল রেখে গেছে, ওই ফাইলগুলো দেখে নিতে। ফাইল তো দেখে নিবই। আচ্ছা তুই যা, আমি ফাইল দেখতেছি। এই বলে রিফাত চলে আসলো তার কেবিনে। বেশ কিছু ফাইল দেখার পর রিফাত উঠে চলে গেল তার বসের কেবিনে। ফাইলগুলো রেখে আবারও চলে আসলো তার কেবিনে। সন্ধ্যায় রিফাত রওনা দিল তার বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ রাস্তায় একটা মেয়েকে ফুল বিক্রি করতে দেখে মেয়েটার কাছ থেকে গাঁদা ফুল নিয়ে যেতে লাগলো বাড়ির দিকে। বেশ কিছুক্ষণ পর রিফাত চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাবিয়া এসে দরজা খুলে দিল। রিফাতের হাতে গাঁদা ফুল দেখে বলতে লাগলো, ধন্যবাদ তোমাকে রিফাত, আমার জন্য গাঁদা ফুল নিয়ে এসেছো। আমি তোমাকে ফোন দিয়ে বলতে চাইছিলাম, কিন্তু ফোনে টাকা নেই, এই জন্য আমি আর বলতে পারি নাই। আর বলতে হবে না, এখন থেকে প্রতিদিন তোমার জন্য গাঁদা ফুল নিয়ে আসবো। আর কি কি লাগবে আমাকে বলে দিবে, সকালে আমি আসার সময় নিয়ে আসবো। ঠিক আমার জন্য বেশি কিছু আনতে হবে না, আইসক্রিম আর গাঁদা ফুল নিয়ে আসলেই হবে, কারণ এই দুইটা আমার ভীষণ পছন্দের জিনিস। এই দুইটা হলেই আমার চলে যায়। যাও ফ্রেশ হয়ে আসো আর আব্বু আম্মুকে ডেকে নিয়ে এসো, আমি সবার জন্য খাবার রেডি করতেছি। আছে সাবিহা। এই বলে রিফাত চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে রিফাত ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু আম্মু বসে আছে খাবার টেবিলে। সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। এমন সময় রিফাতের আব্বু বলতে লাগলো, রিফাত, তোর অফিস কেমন চলছে? সাবিয়া বলেছে তুই নাকি প্রতিদিন রাত 12টা-1টা বাজে অফিস থেকে বাসায় আসিস। অফিসে বেশি কাজ নাকি? হ্যাঁ আব্বু, বড় প্রজেক্ট এসেছে তো এর জন্য অফিসে একটু বেশি কাজ পড়ে গেছে। কয়েকদিন পর সব কিছু ঠিক হয়ে যাবে, তখন আবারও 8টা থেকে 8টা পর্যন্ত অফিস চলবে। ঠিক ও আচ্ছা। রিফাত আর সাবিয়া খাওয়া দাওয়া করে চলে গেল রুমে। রুমের ভিতর প্রবেশ করতে রিফাত দরজাটা লাগিয়ে দিয়ে সাবিয়াকে কোলে তুলে নিল। বেশ কিছুক্ষণ ঘুরপাক খাওয়ার পর সাবিয়া বলতে লাগলো, রিফাত, তুমি কি এখন আমাকে আদর করবে নাকি আরো কিছুদিন পর আদর করবে? আমি আরো 1 বছর পর বেবি নিতে চেয়েছিলাম। আছে, 1 বছর পর বেবি নাও, কোনো সমস্যা নাই। এখন তো আদর করতে দিবে, তাই না? এই বলে রিফাত আস্তে আস্তে সাবিয়ার ঠোঁটটা তার দখলে নিয়ে নিল। বেশ কিছুক্ষণ সাবিয়ার ঠোঁটকে চুষার পর রিফাত সাবিয়াকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এই বলে রিফাত আস্তে আস্তে করে সাবিয়ার ঠোঁটের কানের লতিতে এবং ঘাড়ে বিভিন্ন জায়গায় লিপকিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ লিপকিস করার পর সাবিয়া রিফাতকে তার বুকের সাথে চেপে ধরলো। প্রায় 10 মিনিট পর সাবিয়া রিফাতকে ছেড়ে দিতে রিফাত আস্তে আস্তে করে সাবিয়ার জামা কাপড় খুলে ফেলে দিল নিচে। বাকিটা ইতিহাস। সকাল 7টা। রিফাতের ঘুম ভাঙতে দেখতে পেল সাবিয়া এখনও শুয়ে আছে। এটা দেখে রিফাত আস্তে আস্তে করে সাবিয়াকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, সাবিহা একটু কষ্ট হবে, সহ্য করে নিও জানেমান। কি হয়েছে সাবিহা, তুমি এখনো ঘুম থেকে উঠতেছো না? ঘুম থেকে উঠো, আমার তো খুব ক্ষুধা লাগছে। রিফাত, তুমি একটু আম্মুকে গিয়ে বলো রান্না করে দিতে। আমার পুরো শরীর ব্যথা করতেছে, আমি উঠতে পারতেছি না। আচ্ছা তুই শুয়ে থাকো, তাহলে আমি তোমার জন্য ব্যথার ট্যাবলেট এনে দিয়ে যাইতেছি, আর আম্মুকে বলতেছি তোমাকে খাবার খাইয়ে দেওয়ার জন্য। এ বলে রিফাত চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে রিফাত চলে গেল নিচে। গিয়ে দেখে তার আম্মু রান্নাবান্না শেষ করে বসে আছে। রিফাত তার আম্মুকে দেখে বলতে লাগলো, আম্মু, সাবিহাকে একটু দেখে রাখেন। সাবিহার শরীর খারাপ, তার পুরো শরীর ব্যথা করতেছে। আমি তো অফিসে চলে যাইতেছি, আস্তে আস্তে রাত হবে। ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। রিফাত চলে গেল অফিসে। এদিকে রিফাতের আম্মু রিফাতের রুমে এসে দেখে সাবিয়া শুয়ে আছে চোখ বন্ধ করে। সাবিয়ার পাশে এসে বসে বলতে লাগলো, কি হয়েছে? কি হয়েছে সাবিহা?
তুমি তো রাতেও সুস্থ ছিলে, হঠাৎ এমন হয়েছে কেন? সাবিয়া কোনো কিছুই বলতেছে না। এটা দেখে রিফাতের আম্মু বুঝে গেল কি হয়েছে। রিফাতের আম্মু চলে আসলো নিচে, খাবার নিয়ে সাবিয়াকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ হতে সাবিয়া ব্যথার ট্যাবলেট খেয়ে আবারও শুয়ে পড়ল। এদিকে রিফাত অফিসে এসে কাজ করতেছে, কিন্তু কাজে মন বসতেছে না, শুধু ছটফট করতেছে। এটা খেয়াল করলো আয়েশা। এইভাবে ছটফট করতে দেখে আয়েশা তার কেবিন থেকে উঠে এসে বলতে লাগলো, কি রে রিফাত, কি হয়েছে তোর? এইভাবে ছটপট করতেছিস কেন? মনে হচ্ছে তুই এক জায়গায় বসে থাকতে পারতেছিস না। কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হলে শেয়ার করতে পারিস। আসলে আয়শা, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর ভাবিকে রাতে আদর করেছিলাম, সকালে ঘুম থেকে উঠতে পারে নাই, সারা শরীর নাকি ব্যথা করতেছে। এখন আম্মু নাকি খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে, কিন্তু আমার মন বসতেছে না কাজে। কি করব বুঝতে পারছি না। আচ্ছা, তুই বসে থাক, আমি ম্যাডামকে বলে দেখি। যদি ম্যাডাম ছুটি দেয় তোকে তাহলে তো দিল, আর না হলে 8টার দিকে চলে যাবি বাসায়, তাহলেই হবে। এ বলে আয়েশা চলে আসলো তার বসের কেবিনে। ভিতরে প্রবেশ করে আয়েশা তার বসকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, রিফাতের একটু সমস্যা হয়ে গেছে, তাকে আজকের দিন ছুটি দিতে পারবেন? সে ভয়ে বলতে পারতেছে না আপনাকে। কি সমস্যা হয়েছে আমাকে বলো, আমি দেখতেছি। আসলে এটা তাদের পার্সোনাল সমস্যা, মানে রিফাতের স্ত্রী একটু অসুস্থ, তো এর জন্য সে ছুটি চাইছিল। এখন যদি ছুটি দিতেন তাহলে সে চিন্তামুক্ত হতে পারত। আচ্ছা, তুমি এক কাজ করো, রিফাতকে গিয়ে বলো যে ফাইলগুলো দেখা হয়েছিল ওই ফাইলগুলো দিয়ে বাকি ফাইলগুলো তার বাসায় নিয়ে যাওয়ার জন্য। যদি বাসায় বসে দেখতে পারে তাহলে তো দেখলো, আর না দেখতে পারলে কালকে অফিসে এসে তারপর দেখবে। ঠিক আছে ম্যাডাম, আর আপনাকে অনেক ধন্যবাদ ছুটি দেওয়ার জন্য। এই বলে আয়েশা চলে গেল রিফাতের কাছে। রিফাতকে গিয়ে বলতে রিফাত ফাইলগুলো তার বসের কেবিনে দিয়ে বাকি ফাইলগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর রিফাত চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই রিফাতের আম্মু এসে দরজা খুলে দিল। কি রে রিফাত, কি রে রিফাত, অফিস থেকে চলে আসলি যে? কাজ নেই নাকি আজকে? ও কাজ আছে, আসলে মাথা ব্যথা করছিল তো একটু, এর জন্য আর কি আমি চলে এসেছি সকল কিছু নিয়ে। ঠিক আছে, তুই রুমে যা, আমি তোর জন্য কফি নিয়ে আসতেছি। কফি খেলে তোর মাথা ব্যথা কমে যাবে। রিফাতকে চলে আসতে দেখে বলতে লাগলো। রিফাত মাথা নাড়িয়ে চলে গেল তার রুমে। গিয়ে দেখে সাবিয়া ঘুমাচ্ছে। সাবিয়াকে না ডেকে রিফাত চেয়ারে বসে কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর রিফাতের আম্মু রিফাতের জন্য খাবার আর কফি নিয়ে আসলো। রিফাত কফি আর খাবার খেয়ে আবারও কাজে মনোযোগ দিল। দুপুর 2টা। সাবিয়ার ঘুম ভাঙতে দেখে রিফাত রুমে বসে আছে। রিফাতকে দেখে সাবিয়া বলতে লাগলো, রিফাত, তুমি কখন বাসায় এসেছো? আমাকে একবার ফোন দাও নাই কেন? এমনিতেই ফোন দেই নাই, তুমি তো অসুস্থ এর জন্য, আর ডাকও দেই নাই। ফ্রেশ হয়ে আসো, পরে তোমাকে নিয়ে নিচে যাব খাবার খাওয়ার জন্য। হেঁটে হেঁটে যেতে পারবে নাকি নিয়ে যেতে হবে? না, আমি একাই যেতে পারবো, এখন একটু সুস্থ আছি। আর এই বলে সাবিয়া আস্তে আস্তে করে চলে গেল ওয়াশরুমে। এদিকে রিফাতের আম্মু খাবার নিয়ে চলে আসলো রিফাতের রুমে। খাবার দিয়ে চলে গেল নিচে। বেশ কিছুক্ষণ পর সাবিয়া গোসল করে বের হতে রিফাত আবার পিছন থেকে জড়িয়ে ধরলো সাবিয়াকে। রিফাত, ব্যথা পাচ্ছি তো, প্লিজ ছেড়ে দাও, শরীরে একটুও শক্তি নেই। আবার তুমি এইভাবে ধরেছো। মাত্র কয়েক ঘন্টা আদর করেছি, এতেই যদি এমন অবস্থা হয়, আরও তো সময় পড়ে আছে। বাকি সময় কি হবে? জানি না কি হবে, এখন ছাড়ো আমাকে, খাবার খাইয়ে দাও। ঠিক আছে, খাবার খাইয়ে দিতেছি, বসো তুমি এখানে। এ বলে রিফাত সাবিয়াকে খাবার খাইয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যেই রিফাত সাবিয়াকে খাবার খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় সাবিয়ার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সাবিয়ার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সাবিয়ার আম্মু বলতে লাগলো, কি রে সাবিয়া, তুই নাকি অসুস্থ? তোর শাশুড়ি ফোন দিয়ে বলেছে। কি হয়েছে তোর? আমি আসবো নাকি? আরে না আম্মু, আসতে হবে না, তেমন কিছু হয় নাই, ওই একটু ঠান্ডা লেগেছে তো এই জন্য আর কি, শুয়েছিলাম। আসার দরকার নেই, আমি কয়েকদিন পর আসতেছি। ঠিক আছে, আয় তাহলে।
সাবিয়া আরও কিছুক্ষণ তার আম্মুর সাথে কথা বলে ফোনটা কেটে দিল। বিকাল 5টা। রিফাত সাবিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাবিহা, ঘুরতে যাবি নাকি আমার সাথে? এখন এই অবস্থায় ঘুরতে যাব কি করে? কালকে যাব, এখন যেতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি বাসায় থাকো, আমি একটু পরে আসতেছি। বাইরে একটা কাজ আছে, কাজটা শেষ করে তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবো। ঠিক আছে, যাও তাহলে। রিফাত চলে গেল বাহিরে। প্রায় 1 ঘন্টা পর রিফাত সাবিয়ার জন্য আইসক্রিম নিয়ে বাসায় আসলো। আইসক্রিমটা সাবিয়াকে দিয়ে দিতে সাবিয়া খেতে লাগলো। রাত 9টা। সবাই বসে আছে নিচে। এমন সময় রিফাতের আব্বু বলতে লাগলো, রিফাত, তুই এক কাজ কর, আমার কাছে তো কিছু টাকা আছে, এই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে দে, তাহলে আর অন্যজনের কাজ করতে হবে না এত রাত করে। না আব্বু, এখন ব্যবসা শুরু করতে হবে না। আর অফিসে তো এরকম মাঝে মধ্যে কাজ হয়, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কালকেই সব কিছু ঠিক হয়ে যাবে। রিফাত তার আব্বু আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো রুমে। এদিকে সাবিয়া তার শাশুড়ি মায়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে রুমে এসে দেখে রিফাত শুয়ে পড়েছে। রিফাতকে শুয়ে পড়তে দেখে সাবিয়া বলতে লাগলো, কি ব্যাপার, শুয়ে পড়েছো কেন? আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে না? হ্যাঁ, ঘুমাবো তো। কাছে আসো। কাছে না আসলে জড়িয়ে ধরবো কিভাবে? এটা বলতেই সাবিয়া রিফাতের বুকের উপর গিয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর দুজনেই ঘুমিয়ে গেল। সকাল 6টা। রিফাত ঘুম থেকে উঠে আস্তে করে সাবিয়ার ঠোঁটে, ঘাড়ে, মুখে বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাবিয়া ঘুম থেকে উঠে গেল। রিফাতকে এরকম করতে দেখে বলতে লাগলো, কি হচ্ছে রিফাত, এরকম করতেছো কেন সকাল সকাল? এতই আদর করার ইচ্ছে নাকি আমাকে যে এত সকাল সকাল আমার সাথে এরকম করতেছো? হ্যাঁ, তোমাকে আদর করতে অনেক ইচ্ছা করতেছে, এর জন্যই তো তোমার সাথে এরকম করতেছি। প্লিজ জান, একটু আদর করতে দাও। তোমাকে আদর না করলে আমার কিছুই ভালো লাগে না। হয়েছে, ঢং করতে হবে না, আস্তে আস্তে আদর করবে কিন্তু। গতকালকে অনেক ব্যথা দিয়েছো, আজকে ব্যথা দিলে লাথি মেরে উঠিয়ে দেবো আমার উপর থেকে। এই বলে রিফাত সাবিয়ার ঠোঁটে বিভিন্ন জায়গায় লিপকিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে লিপকিস করার পর রিফাত আস্তে আস্তে করে সাবিয়ার জামা কাপড় খুলে ফেলে দিল নিচে। এদিকে সাবিয়া লজ্জায় মুখ লুকালো রিফাতের বুকে। প্রায় 1 ঘন্টা আদর করার পর রিফাত সাবিয়াকে ছেড়ে দিয়ে চলে গেল ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর বাইরে আসতেই দেখতে পেল সাবিয়া এখনও শুয়ে আছে। এটা দেখে রিফাত বলতে লাগলো, আমার এত সুন্দর বউ এত লাজুক আর এত অলস হবে আগে জানতাম না। আগে জানলে তো কখনোই বিয়ে করতাম না। রিফাত, মুখ সামলে কথা বলো। আমি একদম অলস না। তুমি চলে গেলে সারাদিন কাজ করি ঘরে, আর তুমি বলতেছো আমি অলস? তুমি একদিন বাসায় থেকে সবগুলো কাজ করে দেখো কেমন লাগে। হয়েছে হয়েছে, আর আমাকে বোঝাতে হবে না। তুমি এখন উঠে ফ্রেশ হয়ে নাও। আম্মু হয়তো রান্না করে ফেলেছে, আমি খাওয়া দাওয়া করে অফিসে চলে যাইতেছি। এ বলে রিফাত চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল। এদিকে সাবিয়া ফ্রেশ হয়ে নিচে আসতেই তার শাশুড়ি আম্মু বলতে লাগলো, কি ব্যাপার সাবিহা, তোমার কি বেশি অসুবিধা হয় রিফাতের সাথে? অসুবিধা হলে আমাকে বলতে পারো। না আম্মু, অসুবিধা হয় না। বুঝতেই পারছেন নতুন বিয়ে করেছি, প্রথম তো এমন হয়। হ্যাঁ, প্রথম প্রথম এমন হবে, কিছুদিন পর সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর যদি বেশি সমস্যা হয় তাহলে আমাকে বলতে পারো, আমার বান্ধবী ডাক্তার, তার কাছে নিয়ে যাব তোমাকে। ঠিক আছে আম্মু, যদি বেশি অসুবিধা হয় তাহলে আমি বলবো আপনাকে। টেবিলে বসেন, আমি খাবার দিতেছি। রিফাত তো চলে গেছে অফিসে। হ্যাঁ, রিফাত অফিসে চলে গেছে, তার নাকি কি কাজ আছে। খাওয়া দাওয়া করে নাও, তারপর তোমাকে নিয়ে একটু বাজারে যাব। তোমার শ্বশুর আব্বু তো একটু বাইরে গেছে, আসতে মনে হয় রাত হবে। ঠিক আছে আম্মু। সাবিয়া এবং তার শাশুড়ি আম্মু খাওয়া দাওয়া করে চলে গেল বাজারে। বাজার শেষ করে বাসায় আসতে সাবিয়া চলে গেল তার রুমে। ব্যাগ থেকে ফোনটা বের করে দেখল রিফাত ফোন দিয়েছে অনেকগুলো। বেশ কিছুক্ষণ পর সাবিয়া ফোন দিল রিফাতকে। এদিকে রিফাত মিটিংয়ে থাকার কারণে ফোনটা রিসিভ করতে পারে নাই। প্রায় 1 ঘন্টা পর রিফাত মিটিং শেষ করে বাহিরে বের হয়ে পকেট থেকে ফোনটা বের করে দেখে সাবিয়া ফোন দিয়েছে অনেকগুলো। রিফাত ফোন দিলে সাবিয়াকে, কিন্তু সাবিয়া তার ফোনটা টেবিলের উপর রেখে চলে গেছে নিচে তার শাশুড়ি আম্মুর কাছে।
বেশ কিছুক্ষণ পর কল করার পর ফোন রিসিভ করলো না। সন্ধ্যায় রিফাত বাসায় আসতেই দেখতে পেল সাবিয়া তার শাশুড়ি আম্মুর মাথায় তেল দিয়ে দিতেছে। এদিকে রিফাত কোনো কিছু না বলে সোজা চলে গেল রুমে। এটা দেখে রিফাতের আম্মু বলতে লাগলো, সাবিহা, কি হয়েছে রিফাতের? তুমি কি কিছু বলেছো? রিফাতের মুখ দেখে মনে হচ্ছে সে অনেক রেগে আছে। আমি তো আজকে সারাদিন আপনার সাথেই ছিলাম আম্মু, আমি আবার রিফাতকে কি বলতে যাব? আর তেল দিতে হবে না, তুমি রিফাতের কাছে যাও, গিয়ে দেখো রিফাত কেন রেগে আছে। এখন যদি না যাও তাহলে আবার কি হয়ে যায় কে জানে। সাবিয়া চলে আসলো রুমে। এসে দেখে রিফাত ফ্রেশ হয়ে বসে আছে বিছানায়। এমন সময় সাবিয়া রিফাতের পাশে এসে বসতে রিফাত বিছানা থেকে নেমে দাঁড়িয়ে গেল। এটা দেখে সাবিয়া বলতে লাগলো, কি হয়েছে রিফাত, তুমি হঠাৎ বাসায় এসে এমন করতেছো কেন? অফিসে কি কোনো সমস্যা হয়েছে নাকি? আমার উপর রেগে গেছো তুমি? আমি কারোর উপরে রেগে থাকি না, তুমি এখান থেকে চলে যাও, আমাকে একা থাকতে দাও কিছুক্ষণ। কি হয়েছে বলবে তো? ওই সময় ফোন ধরতে পারি নাই কারণ আম্মুর সাথে বাজারে গিয়েছিলাম, ফোন ব্যাগের ভেতরে ছিল। এরপর আমি কতগুলো ফোন দিয়েছি দেখেছো? একবারও তো দেখো নাই। সাবিয়া তার ফোনটা হাতে নিয়ে দেখে প্রায় অনেকগুলো ফোন দিয়েছে। সাবিয়া রিফাতের সামনে কান ধরে দাঁড়িয়ে বলতে লাগলো, সরি জান, আমি দেখতে পাইনি তুমি যে ফোন দিয়েছো। আমি তো আজকে সারাদিন নিচেই ছিলাম, তুমি চাইলে আম্মুকে জিজ্ঞেস করতে পারো আমি সারাদিন কোথায় ছিলাম আর কি করেছি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, এখন চলো খাওয়া দাওয়া করবো, খুব ক্ষুধা লাগছে। সাফিয়া আর রিফাত চলে গেল নিচে। সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে। এমন সময় রিফাতের আম্মু বলতে লাগলো, সাবিয়া, আমরা আর একা কতদিন থাকবো? বিয়ে যখন করে ফেলেছো তো একটা বেবি নিয়ে নাও, আমরাও খুশি থাকবো, তুমিও খুশি থাকবে। কি বলিস রিফাত? রিফাত কোনো কথা বলতেছে না। এইদিকে সাফিয়া মাথা নিচু করে খাবার খাচ্ছে। কি বলবে সাফিয়া? তার শ্বশুর বসে আছে সামনে। এদিকে রিফাত সাবিয়ার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতেছে। বেশ কিছুক্ষণ পর রিফাত আর সাবিয়া খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। রিফাত বিছানায় শুয়ে আছে। এদিকে সাবিয়া ওয়াশরুম থেকে বের হয়ে রিফাতের সামনে আসতেই রিফাত বলতে লাগলো, সাবিহা আম্মু কি বলেছে মনে আছে তো? শুরু করবো নাকি এখন? তুমি চাইলে আমি সারা রাত তোমাকে আদর করতে পারি। আচ্ছা রিফাত, আমি কি তোমার বউ না? আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে তাই না? ঠিক আছে, কষ্ট দাও, আমি কিছু বলবো না, যা ইচ্ছা তাই করতে পারো। সাবিয়ার এমন কথা শুনে রিফাত সাবিয়াকে কোলে তুলে নিয়ে বেলকনিতে চলে গেল। দুজন বসে আছে চেয়ারে। এদিকে রিফাত সাবিয়ার কানে কানে বলতে লাগলো, সরি জান, আমি তো তোমাকে কষ্ট দিতে চাই না। আসলে জান, তুমি এত রোমান্টিক আর এত হট, এর জন্য আর কি বেশি বেশি আদর করতে মন চায় তোমাকে। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। কালকে অফিস নেই নাকি এখনো যে এখানে বসে আছো? চলো ঘুমাতে যাই, কালকে আবার অফিসে যাবে তুমি। না, কালকে অফিস নেই, আমি ছুটি নিয়েছি কালকের জন্য। তোমাকে নিয়ে তোমাদের বাসায় যাব। অনেক দিন হয়েছে তুমি তোমাদের বাসা থেকে এসেছো, তোমাকে না হয় দিয়ে আসি। ঠিক আছে? আমার যাওয়াটা কি অতি জরুরি তোমার মনে হয়? আমার তো যেতে ইচ্ছে করছে না, আর কয়েকদিন পরে যেতে চাই। আচ্ছা, তুমি যেহেতু বলতেছো আর কয়েকদিন পর যাবে, তাহলে না হয় আর কয়েকদিন পর যাওয়া যাবে। তাহলে না হয় কালকের দিন ঘুরে আসি, তুমি কি বলো? হ্যাঁ, একদিনের জন্য যাওয়া যায়, তবে আমি কিন্তু থাকবো না, আমি আবার তোমার সাথে সন্ধ্যায় চলে আসব। ঠিক আছে, আমি সন্ধ্যায় তোমাকে নিয়ে চলে আসবো আবার বাসায়। হ্যাঁ। রাত 3টে অবধি গল্প করে দুজনেই রুমে গিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে খাওয়া দাওয়া করে রিফাত আর সাবিয়া রওনা দিল সাবিয়াদের বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পর রিফাত আর সাবিয়া চলে আসলো সাবিয়াদের বাসায়। কলিং বেল দিতেই সাবিয়ার ছোট বোন এসে দরজা খুলে দিল। দুজনকে দেখে বলতে লাগলো, আপু, দুলাভাই কেমন আছো? তোমরা ভিতরে আসো। আলহামদুলিল্লাহ ভালো আছি। সামিরা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মু আব্বু দেখে যাও, আপু আর দুলাভাই এসেছে। সাবিয়া আর রিফাত চলে গেল রুমে। বেশ কিছুক্ষণ পর সাবিয়া রিফাতকে নিয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার ছোট বোন সামিরা আর তার আম্মু রান্না করতেছে। তাদের সাথে সাবিয়াও রান্না করতে লাগলো। কিরে সাবিয়া,
তুই আসবি, আমাকে সকালে ফোন দিয়ে বলবি না? আমি তো কিছুই রান্না করি নাই, এখন জামাই বাবাকে কি খাওয়াবো? আম্মু, আমি মানা করেছি আপনাদের না বলার জন্য। আমি কিছু খাবো না, আমার জন্য রান্না করতে হবে না। বিকালের দিকে আমি আর সাবিহা চলে যাব। আজকে অফিস থেকে ছুটি নিয়েছিলাম, এর জন্য এসেছি। তাই বলে আমাকে জানাবি না? আমাকে জানালে আমাকে জানালে অন্তত কিছু রান্না করে ফেলতাম। সাবিয়ার আব্বু বাজার থেকে মুরগি আর গরুর মাংস সাবিয়ার আব্বু বাজার থেকে মুরগি আর গরুর মাংস নিয়ে আসো, আমি রান্না বসিয়ে দিতেছি, ফ্রিজে অনেক কিছুই আছে। ঠিক আছে, আমি যাইতাছি এক্ষুনি, তুমি রান্না বসিয়ে দাও। সাবিয়া মা, জামাইকে নিয়ে তোর রুমে যা, অনেক দূর থেকে এসেছিস। এদিকে রিফাত শুয়ে আছে বিছানায়। এমন সময় সাবিয়ার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কল রিসিভ করতেই ওপাশ থেকে একটা ছেলে বলে উঠল, সাবিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি প্লিজ ফিরে আসো আমার কাছে। তুমি বিয়ে করেছো, এটা আমি শুনেছি, তবুও আমি তোমাকে মেনে নেব। তুমি চলে আসো প্লিজ সাবিয়া, প্লিজ। ওই পাশ থেকে এই কথা শুনে রিফাতের মাথায় আকাশ ভেঙে পড়ল। রিফাত হ্যালো বলতেই ও পাশ থেকে ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ ফোন দেওয়ার পর কেউ রিসিভ করলো না। এদিকে রিফাত শুয়ে শুয়ে ভাবতেছে, কেউ হতে পারে এটা। এই সকল কিছু ভাবতেছে, এমন সময় সাভিয়া তার রুমে প্রবেশ করলো। রিফাতকে দেখে সাভিয়া বলতে লাগলো, রিফাত কি হয়েছে, এরকম গোমরা মুখ করে বসে আছো কেন? না, কিছু হয় নাই, এমনিতে অফিসের কাজ নিয়ে চিন্তা করছিলাম। সাবিহা, তুমি এখানে না হয় কয়েকদিন থাকো, যেহেতু চলে এসেছো। আমি না হয় কয়েকদিন পর তোমাকে এসে নিয়ে যাব। রিফাত, এটা তো কথা ছিল না। আমি তোমাকে বলেছিলাম আমাদের বাসায় গেলে আমি আবার তোমার সাথে চলে আসবো সন্ধ্যার দিকে। হ্যাঁ, এটা তো বলেছিলে, কিন্তু এই বাসায় থাকলে আরও ভালো হবে। 1 সপ্তাহ থাকো এখানে, আমি না হয় 1 সপ্তাহ পর এসে তোমাকে নিয়ে যাব। আমি একদিনও থাকবো না এখানে। তোমার সাথে যেভাবে এসেছি আবার সেইভাবেই চলে যাব সন্ধ্যায়। চলো, দুপুর হয়ে এসেছে, আম্মু রান্না করা শেষ। রিফাত কোনো কিছু না বলে সাবিয়ার সাথে চলে গেল নিচে। বেশ কিছুক্ষণ পর রিফাত আর সাবিয়া খাওয়া দাওয়া করে সোফায় বসে আছে। এমন সময় সাবিয়ার আম্মু বলতে লাগলো, রিফাত, আজকে রাতটা থাকো এখানে, কালকে সকালে না হয় চলে যাবে। না আব্বু, আমি থাকতে পারবো না, আমার অফিস আছে। আমি তো সকালে এসেই বলেছি আবার চলে যাব বিকালের দিকে। সাবিয়াকে বলেছি থাকার জন্য, কিন্তু সাবিয়া থাকবে না বলল। না সাবিয়া, তুই অন্তত থেকে যা কয়েকটা দিন। সামিরা তো একা একা বাসায় থাকে, তুই থাকলে সামিরা গল্প করতে পারবে তোর সাথে। আব্বু, কয়েকদিন পর আবার না হয় আসবো আমি রিফাতকে নিয়ে। একটু পর আমরা চলে যাব আবার বাসায়। এই বলে সাবিয়া আর রিফাত গল্প করতে লাগলো। কিন্তু রিফাতের মাথায় একটা কথাই ঘুরতেছে, ওই ছেলেটা কে হতে পারে? সাবিয়াকে ফোন দিয়ে এসব কথা বলেছে, নিশ্চয়ই সাবিয়া আগে রিলেশন করত। এই সকল নানা কথা চিন্তা করতে করতে বিকেল হয়ে গেল। রিফাত আর সাবিয়া চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে সোজা তাদের বাসায় চলে আসলো। কলিং বেল দিতেই রিফাতের আম্মু এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই রিফাত সোজা চলে গেল তার রুমে। রিফাতের এমন আচরণ দেখে রিফাতের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার সাবিহা, আবার কি হয়েছে রিফাতের? সে কিছু না বলে চলে গেল, নিশ্চয়ই কিছু হয়েছে তার। জানি না আম্মু, আমাদের বাসায় তো হাসি খুশি ভাবেই গিয়েছিল, কিন্তু এরপর কি হয়েছে আমি নিজেই জানি না। ও আচ্ছা, যাও রুমে যাও, গিয়ে জানার চেষ্টা করো কি হয়েছে। ছেলেটার যে মাঝে মধ্যে কি হয় আমি নিজেই বুঝি না। সাবিয়া চলে গেল রুমে। এদিকে রিফাত বিছানায় শুয়ে আছে। এমন সময় সাবিয়া রিফাতের পাশে এসে শুয়ে রিফাতকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি হয়েছে রিফাত, তুমি এমন করতেছো কেন? আমাদের বাসায় কি কেউ কিছু বলেছে তোমাকে? না, কেউ কিছু বলে নাই, এমনিতেই এমন করতেছি। আচ্ছা সাবিহা, আমাকে একটা কথা বলো তো, তুই বিয়ের আগে কারোর সাথে রিলেশন করেছিলে? না, আমি বিয়ের আগে কারোর সাথে রিলেশন করি নাই। রিলেশন করলে তো আমি তোমাকে আগেই বলে দিতাম, আর আমার সকল কিছু তোমার জানা আছে। তাহলে কি রিফাত, আমাকে বলো। লাস্টে 881 নাম্বার, এটা কার দেখো তো, তোমার ফোনে ফোন দিয়েছিল, অনেক কিছু বলেছে। সাবিয়া তার ফোনটা বের করে নাম্বারটা চেক করতে লাগলো।
বেশ কিছুক্ষণ চেক করার পর সাবিয়া হাসতে হাসতে বলতে লাগলো, ও আচ্ছা, তুমি এই কারণেই রাগ করে আছো? এই দেখো, কে ছিল এটা? এই নাও, কথা বলো তুমি। এই বলে সাবিয়া ফোন দিল সেই নাম্বারে ভিডিও কল। ওই পাশ থেকে রিফাতের বেস্ট ফ্রেন্ড আরাফাত হাসতে হাসতে বলতে লাগলো, কিরে শালা, সারপ্রাইজটা কেমন ছিল? সারপ্রাইজ তো দারুণ দিয়েছিস, কিন্তু তুই কবে দেশে আসলি আমাকে একবার জানালি না? আমি আজকে একদিন হয়েছে দেশে এসেছি, এসে তো তোর ভাবির কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে কল দিলাম। ভাবিকে আমি জানতাম তুই ফোন ধরবি, এর জন্য ওই সব বলেছিলাম। কালকে সন্ধ্যায় দেখা করতে পারবি নাকি আমার সাথে? কালকে সন্ধ্যায় দেখা করতে পারবো নাকি পারবো না এটা সঠিক বলতে পারছি না। তুই চাইলে এখন দেখা করতে পারিস, কারণ কালকে অফিসে কাজ হয়তো অনেক থাকতে পারে, দেখা নাও করতে পারি। তুই আমতলা বাজারে চলে আয়, আমি ওইখানে আসতেছি কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, তুই তাহলে আয়, আমি আমতলা বাজারের দিকে যাইতেছি। এই বলে রিফাত ফোনটা কেটে দিয়ে রেডি হয়ে চলে যেতে লাগলো। এমন সময় পিছন থেকে সাবিয়া বলতে লাগলো, আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে, না নিয়ে আসলে কিন্তু খবর আছে তোমার। আদর করতে দিব না রাতে। রিফাত একটা মুচকি হাসি দিয়ে ওইখান থেকে চলে গেল। বাইরে এসে একটা রিক্সা নিয়ে আমতলা বাজারের দিকে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো আমতলা বাজারে। এসে দেখে আরাফাত চায়ের দোকানে বসে চা খাচ্ছে। এদিকে রিফাত আরাফাতকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বন্ধু কেমন আছিস? অনেক দিন পর তোর সাথে দেখা, প্রায় 4 বছর পর তোর সাথে দেখা হয়েছে। হ্যাঁ বন্ধু, ভালো আছি। আর 4 বছর পর না, প্রায় 5 বছর পর দেখা হয়েছে তোর সাথে। ভাবতেছি আর যাব না দেশে একটা বিজনেস খুলে বিজনেস করব। শুক্রবার তো তোর অফিস বন্ধ থাকে, তোর সাথে না হয় একটা বিজনেসের ব্যাপারে কথা বলবো। ঠিক আছে তাহলে। রিফাত আর আরাফাত রাত 10টা অবধি আড্ডা দিয়ে দুজন চলে গেল দুজনের বাসায়। রাতে খাওয়া দাওয়া করে রিফাত বিছানায় শুয়ে আছে। এমন সময় সাবিয়া আসলো রিফাতের কাছে আর বলতে লাগলো, রিফাত, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? এটা তো আমার অপরাধ না। আমি কি জানতাম তোমার বন্ধু আমাকে এসব বলবে? সরি জান, তোমার উপর রাগ করার জন্য। আসলে আমি নিজেই বুঝতে পারি নাই যে আরাফাত দেশে এসে এরকমভাবে সারপ্রাইজ দিবে আমাকে। সরি সরি সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। না, মাফ করব না তোমাকে। আর কি বলে দিয়েছিলাম আনার জন্য, তুমি আনো নাই, এর জন্য আরও মাফ করব না। আমার কাছ থেকে দূরে যাও, না হলে কিন্তু লাথি মেরে জানলা দিয়ে বাইরে ফেলে দিব তোমাকে। হ্যাঁ, বললেই হলো নাকি আমি তোমার জামাই? তুমি আমাকে এরকমভাবে অপমান করতে পারো না। অপমান করলে কিন্তু আমি কান্না করব, তাও আবার জোরে জোরে কান্না করব, তখন আম্মু এসে তোমাকে বকা দিবে। যত ইচ্ছা কান্না করো, আমি একবার যখন বলেছি সো আমার কথা নড়বড় হবে না। তুমি আজকে রাতে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবে না। আমি এক পাশে ঘুমাবো, তুমি এক পাশে ঘুমাবে। তুমি ওই পাশে যাও বলতেছি। সাবিয়া দুজনের মধ্যে একটা কোলবালিশ দিয়ে এই পাশে শুয়ে পড়ল সাবিয়া, অন্যদিকে রিফাত শুয়ে আছে ওই পাশে। এদিকে রিফাতের ঘুম আসতেছে না, প্রায় 2 ঘন্টা চলে গেল, কিন্তু রিফাতের চোখে এখনো ঘুম নেই। বেশ কিছুক্ষণ পর রিফাত আস্তে আস্তে করে কোলবালিশটা সরিয়ে যেয়ে সাবিয়াকে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় সাবিয়া বলতে লাগলো, রিফাত, আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবে না। এখন যদি তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাও তাহলে কিন্তু আমি আম্মুকে ডাকতে বাধ্য হব আর বলবো তুমি আমাকে পিটিয়েছো। এত বড় মিথ্যা অপবাদ দিতে পারবে তুমি আমার নামে? যাও, তোমার সাথে কথা বলবো না, আমি ঘুমালাম। এই বলে রিফাত মাঝখানে আবার কোলবালিশটা দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে সাবিয়া রিফাতের এমন কাণ্ড দেখে মিটমিট করে হাসতে লাগলো। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, রিফাতে কোনো রেসপন্স পাচ্ছে না দেখে সাবিয়া রিফাতের দিকে ঘুরতে দেখতে পেল রিফাত ঘুমিয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর সাবিয়া আস্তে আস্তে করে রিফাতকে জড়িয়ে ধরল। এদিকে রিফাত ঘুমের ঘরে সাবিয়াকে বকাবকি করতেছে। চলুন শুনে আসি কি কি বকাবকি করতেছে। আর কোনোদিন আমার সাথে কথা বলবি না শাকচুন্নি, তুই আমার বউ না, তুই আমাকে শুধু বকাবকি করিস। আমি তোকে ভালোবাসবো না, একটু আদর করব না, তুই আমার কোনো কথা শুনিস না। এই বলতেছে
এসব বলতেছে রিফাত। এমন সময় সাবিয়া রিফাতকে জড়িয়ে ধরে রিফাতের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। আস্তে আস্তে করে সাবিয়া রিফাতের ঠোঁটে কামড় দিতেছে। বেশ কিছুক্ষণ পর কামড় দেওয়ার পর রিফাতের ঘুমটা ভেঙে গেল। রিফাত তার উপরে সাবিয়াকে দেখে তাড়াতাড়ি করে তার উপর থেকে নামিয়ে দিল আর বলতে লাগলো, তুমি আমার কাছে আসবে না, আমি তোমাকে একটু ভালোবাসবো না এখন থেকে। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো আজ থেকে। কি বললি কুত্তা এখন? আমি কিন্তু রেগে গেলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে, এ বলে দিলাম। আমাকে রাগিয়ে দিস না, রাগিয়ে দিলে তুই নিজেও ঠিক থাকবি না, আবার আমাকে ঠিক থাকতে দিবি না। কি করবি শুনি, দেখি তুই কি করতে পারিস আমার। এ বলে রিফাতের মুখে এই কথা শুনে সাবিয়া রেগে গেল। বিছানা থেকে উঠে সাবিয়া রুমের এক পাশ থেকে বিছানার ঝাড়ু নিয়ে এসে ঠাস ঠুস করে রিফাতকে পিটাতে লাগলো। পিটানোর শব্দ শুনে রিফাতের আব্বু তাড়াতাড়ি করে রুমে চলে আসলো রিফাতের রুমের সামনে আর ডাকতে লাগলো সাবিয়াকে। সাবিয়া, এই সাবিয়া, কি হয়েছে? রিফাত এরকমভাবে চিল্লাচিল্লি করতেছে কেন? আম্মু, আপনার ছেলে চিল্লাচিল্লি করতেছে, এটা আপনারা কানে দিবেন না। আপনার ছেলে অনেক ফাজিল হয়ে গেছে, সে আমাকে একটুও ভালোবাসে না, আমার প্রতি রাগ দেখায় অনেক। এর জন্য এত রাতে আপনার ছেলেকে পিটাইতেছি। যেহেতু পিটাইতেছো, আর একটু ভালোভাবে পিটাও, যাতে ছেলেটা আমার ভালো হয়ে যায়। আমার কথা শোনে না, তোমার কথাও শোনে না, তাকে তো মারধর করতে হবে। মারধর না করলে সে ঠিক হবে না। রিফাতের আব্বু, চলো আমরা গিয়ে ঘুমিয়ে পড়ি। এ বলে রিফাতের আব্বু চলে গেল রুমে। বেশ কিছুক্ষণ সাবিয়া রিফাতকে পেটানোর পর রিফাতের মুখ টিপে বলতে লাগলো, কিরে, আমার সাথে আরও এরকম ব্যবহার করবি? এতদিন কিছু বলি নাই, অনেক অত্যাচার সহ্য করেছি, এখন আমার অত্যাচার সহ্য করার জন্য প্রস্তুত হও। প্লিজ জানেমান, আমাকে আর মাইরো না। এই দেখো কত জায়গায় মেরে ব্যথা করে দিয়েছ। কালকে আমি অফিসে যাব কি করে, আর যদি আমার এই অবস্থা দেখে কেউ, তাহলে আমি তাদেরকে কি বলবো? কি বলবি মানে? যে রাতের বেলা আমি আমার বউয়ের কথা শুনি নাই, এই জন্য আমার বউ আমাকে পিটিয়েছে? বলতে পারবি না? না বলতে পারলে আমাকে ফোন দিস, আমি বলে দিবনি। ঠিক আছে জানেমান, তোমাকে ফোন দিব। এখন তো আমার মুখটা ছাড়ো, এভাবে টিপে ধরে রেখেছো। আমি কি ছোট মানুষ নাকি যে আমার মুখ এভাবে টিপে ধরে আছো? তুই ছোট মানুষ না, তুই দামড়া একটা পোলা। তুই চাইলে অনেক কিছুই করতে পারিস, কিন্তু করার সুযোগ দেব না। এখন থেকে আমার অত্যাচার সহ্য করবে। তুই যা যা বলবো তাই তাই করতে হবে তোকে। ঠিক আছে, আমি সব কিছু করতে রাজি আছি, এখন তো ছেড়ে দাও। আমার পুরো শরীর ব্যথা করে ফেলেছো মেরে। সাবিয়া রিফাতকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে চলে গেল ওয়াশরুমে। এতক্ষণ রিফাতকে মারার কারণে সাবিয়ার পুরো শরীর ঘেমে গেছে। সাবিয়া গোসল করে এসে বসতেই রিফাত বলতে লাগলো, জানেমান, তোমার মাথায় চিরুনি করে দেই আমি। তোর মতলব তো ঠিক লাগতেছে না, আমার মাথায় চিরুনি দিয়ে দিতে হবে না। তুই চুপচাপ শুয়ে থাক, তোকে পিটানোর কারণে আমি হাঁপিয়ে গেছি। রিফাত চুপচাপ শুয়ে রইল বিছানায়। এদিকে সাবিয়া তার চুল শুকিয়ে বিছানায় শুয়ে পড়তে রিফাত আস্তে আস্তে করে সাবিয়ার কোমরে একটা হাত রাখলো। সাবিয়ার কোনো রেসপন্স পাচ্ছে না দেখে রিফাত একটু জোরে সাবিয়ার কোমরে টিপ দিতে সাবিয়া রিফাতের দিকে ঘুরে ঠাস করে তার গালে চড় মেরে দিল দুইটা, আর বলতে লাগলো, লুচ্চা বেটা, তুই কোনোদিন ভালো হবি না। ভাবছিলাম তুই কিছু করবি না, কিন্তু তুই এখন তো দেখি আমার উপর অত্যাচার করতেছিস। এখন থেকে আমি তোর উপর অত্যাচার করব, আর একবার যদি আমার শরীরে টাচ করেছিস তাহলে, এখন তো দুইটা চড় মেরেছি, পরের বার ওয়াশরুম আটকিয়ে ঠান্ডা বরফের পানি দিয়ে গোসল করাবো তোকে। সাবিয়ার এরকম কথা শুনে রিফাত আরও ভয় পেয়ে গেল। এতদিন রিফাত ভয় পায় নাই সাবিয়াকে, কিন্তু আজকে সাবিয়ার এমন রূপ দেখে সত্যি সত্যি ভয় পাইতেছে। রিফাত বিছানা থেকে উঠে চলে গেল বেলকনিতে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, রিফাত এখন আসছে না দেখে সাবিয়া বিছানা থেকে উঠে রিফাতের কাছে চলে গেল। রিফাতের ঘাট ধরে রুমের ভিতর নিয়ে আসলো আর বলতে লাগলো, এখন ভোর 4টা বাজে, তাড়াতাড়ি ঘুমা। 2 ঘন্টা ঘুমাবি, 2 ঘন্টা পর আমি তোকে ডেকে দিব, আর সকাল থেকে একটা রুটিন হবে। তুই এই 2 ঘন্টা ঘুমা, আমি এই 2 ঘন্টার ভেতরে রুটিন তৈরি করতেছি। রুটিন অনুযায়ী না চলতে পারলে তোকে অন্য মেয়ের সাথে বিয়ে করিয়ে দেব। আমি তোমার রুটিন অনুযায়ী চলবো না, তাড়াতাড়ি করে আমাকে বিয়ে করিয়ে দাও। আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যেতে চাই। আজকে যা দেখাইলে তুমি, পরবর্তীতে আবার কি জানি করো। তুই তো লুচ্চা নাম্বার 1,
আমি তো ভেবেছিলাম তুই বলবি আমাকে নিয়ে সংসার করবি, কিন্তু তুই তো দেখি আরেকটা বিয়ে করার জন্য রাজি হয়ে গেছিস। এখন তো তোকে কি করব আমার মাথায় কাজ করতেছে না। এসব বলতেছে সাবিয়া আর মাথা চুলকাচ্ছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সাবিয়া বালিশটা দিয়ে ঠাস ঠাস করে রিফাতের মুখে মারতে লাগলো। বেশ কিছুক্ষণ পেটানোর পর সাবিয়া বলতে লাগলো, আজকের মতো তোকে ছেড়ে দিলাম। আজকে অনেক অত্যাচার করে ফেলেছি তোর উপর। বেশি অত্যাচার করলে আবার তুই আমার কাছ থেকে দূরে চলে যাবি। এখন তাড়াতাড়ি ঘুমা। রিফাত কিছু না বলে ঘুমিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর সাবিয়া রিফাতের দিকে তাকাতেই দেখতে পেল রিফাত ঘুমিয়ে গেছে। এটা দেখে সাবিয়া আস্তে করে রিফাতের কাছে গিয়ে রিফাতের কপালে এবং ঠোঁটে লিপকিস করে আবার শুয়ে পড়ল তার বালিশে। সকাল 6টা। রিফাত ঘুম থেকে উঠে যে বিছানা থেকে ওয়াশরুমের উদ্দেশ্যে যেতে যাবে এমন সময় ঠাস করে নিচে পড়ে গেল। এটা দেখে সাবিয়া দৌড়ে এসে রিফাতকে নিচ থেকে টেনে তুলল আর বলতে লাগলো, কি ব্যাপার, তুমি পড়ে গেলে কিভাবে নিচে? হয়েছে, আর আমাকে ধরে তুলতে হবে না, আমি একাই উঠতে পারবো। এ বলে রিফাত একা একাই উঠে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। রিফাতের চোখের নিচে কালি পড়ে গেছে একদিনে। খাওয়া দাওয়া করে রিফাত অফিসে যেতে যাবে এমন সময় সাবিয়া বলতে লাগলো, রাত 10টার মধ্যে বাসায় আসবি, না হলে কিন্তু তোর খবর আছে। আর যদি আমাকে রাত 10টা 10 মিনিটে ফোন দিতে হয় তাহলে কিন্তু রাতে তোকে বাড়িতে ঢুকতে দেব না। ঠিক আছে, আমাকে বাড়ির ভিতরে ঢুকতে দিতে হবে না। আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব। আজ থেকে আমি আমার শ্বশুর বাড়িতে থাকবো এবং শাশুড়িকে বলবো তোমাকে নিয়ে যাইতে। এই বলে রিফাত তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে চলে গেল নিচে। বাইকের চাবিটা নিয়ে রওনা দিল অফিসের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর রিফাত চলে আসলো অফিসে। অফিসের ভেতরে প্রবেশ করতে যাবে এমন সময় দারোয়ান বলতে লাগলো, কি ব্যাপার রিফাত, তোমার এই অবস্থা কি করছে? পুরো মুখে দাগ বানিয়ে ফেলছে, মনে হচ্ছে রাতে তোমাকে উদাম কেলানি খেলাইছে। আর বললেন না চাচা, আমার কপালটাই খারাপ। এতদিন ভাবছিলাম আমার বউ লক্ষ্মী একটা বউ, কিন্তু আজকে জানতে পারলাম সে একটা ডাইনি। কখন কি করে বসে নিজেই বলতে পারে না। কালকে রাতে 4.5 ঘন্টা পেটানোর পর আমাকে ছেড়ে দিয়েছে। আরে সমস্যা নেই, বউয়ের হাতে মার খাওয়া অনেক ভালো। প্রতিদিন না, মাঝে মধ্যে এরকম খাইলে কিছুই হবে না, শরীরে আরো শক্তি পাবে। চাচা আপনি তো দেখি আমার বউয়ের মতো। আচ্ছা এখন আমি যাই, পরে আবার কথা হবে। এমনিতেই দেরি হয়ে গেছে অফিসে আসতে। ম্যাডাম যদি দেখে আপনার সাথে কথা বলতেছি তাহলে আমার বউয়ের মতো আবার আমাকে বকাঝকা করবে। এ বলে রিফাত অফিসের ভিতর চলে গেল। এদিকে সাফিয়া বসে আছে তার শাশুড়ি মায়ের সাথে। বেশ কিছুক্ষণ গল্প করার পর রিফাতের আম্মু বলতে লাগলো, সাবিয়া, রাতে কি হয়েছিল? তুমি রিফাতকে ওইভাবে পিটিয়েছিলে কেন? আমু তেমন কিছু হয় নাই। আমি নাকি রোমান্টিক না, সে নাকি আরেকটা বিয়ে করবে, এই জন্য আর কি তাকে পিটিয়েছিলাম। 2 দিন তো বিছানায় শুয়েই রেখেছিল আমাকে। ওইটা মনে নাই, এর জন্য মনে করিয়ে দিলাম কালকে রাতে পিটিয়েছি। একদম ঠিক করেছো। এরকম ছেলের এরকম হওয়া দরকার। মাঝে মধ্যে এরকমভাবে পিটাবে, দেখবে একদম সোজা হয়ে যাবে। তোমার শ্বশুর আব্বাকেও আমি পিটিয়েছিলাম, পরে একদম ঠিক হয়ে গেছে। দেখো না, এখন আমার কথায় উঠবোস করে। যেখানে যাই আমরা কাছে বসে যাই। হ্যাঁ শাশুড়ি আম্মু, দেখেছি। সাবিয়া তার শাশুড়ি মায়ের সাথে কথা বলতে লাগলো। এদিকে রিফাত তার কেবিনে প্রবেশ করতে আসে সে রিফাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে রিফাত, রাতে কি যুদ্ধ হয়েছিল ইঁদুর আর বিড়ালের? তোর মুখের এরকম অবস্থা, মনে হয় ওই বিড়ালটা করেছে, তাই না? বাহ, খুব সুন্দর জিনিস এঁকে দিয়েছি তোর মুখে। দোয়া করি এই দাগগুলো যাতে তোর মনে থাকে। কুত্তি, তুই আবার এসেছিস আমাকে রাগিয়ে দেওয়ার জন্য। সারা রাত আমার বউ আমাকে পেটিয়েছে, এই দুঃখে আমি মরে যাইতেছি, আর তুই আমাকে এসে এসব বলতেছিস? আরে মাঝে মধ্যে এরকম কিছু মাইর খাইতে হয়। মাইর না খাইলে শরীর সুস্থ থাকবে কি করে? 2 দিন তো ভাবিকে বিছানায় শুইয়ে রেখেছিলি, এটার জন্য হয়তো ভাবি তোমাকে ও এরকমভাবে পিটাইছে মিস্টার রিফাত। দুজনেই কথা বলতেছে এমন সময় তাদের বস এসে তাদের সামনে দাঁড়ালো। তাদের বসকে দেখে রিফাত বলতে লাগলো, ম্যাডাম কালকে যে ফাইলগুলো দিয়েছিলেন ওই ফাইলগুলোর কাজ শেষ।
ওইগুলোকে আপনি নিয়ে যাবেন নাকি ম্যানেজার এসে নিয়ে যাবে? ম্যানেজার এসে নিয়ে যাবে। আর তোমার মুখে এই অবস্থা কে করেছে? আগে তো তোমার মুখের অবস্থা এরকম ছিল না। নিশ্চয়ই কারোর সাথে ঝগড়া করেছো, তাই না? আরে না ম্যাডাম, আমি কারোর সাথে ঝগড়া করি নাই। বাসায় একটু বউয়ের সাথে রাগারাগি করেছিলাম, এরপর থেকে আমার এই দশা। ম্যাডাম আর একটা কথা, আমাকে রাত 9টায় ছেড়ে দিবেন। 10টার মধ্যে বাসায় যদি না যাই তাহলে আমার কপালে দুঃখ লেখা আছে, বাসা থেকে বলে দিয়েছে। তোমার বউয়ের নাম্বার দাও তো, আমি তোমার বউয়ের সাথে কথা বলতেছি। তোমার বউ কেন তোমার সাথে এরকম করেছে এটা জানতে চাই আমি। রিফাত তার বইয়ের নাম্বারটা দিয়ে দিল। এদিকে রিফাতের বস চলে গেল তার কেবিনে। ফোন নাম্বারে ফোন দিল। বেশ কিছুক্ষণ পর সাবিয়া ফোনটা রিসিভ করে কানে কাছে নিতেই ওপাশ থেকে পরিচিত কণ্ঠ ভেসে আসলো। হ্যালো মিস সাবিহা, আপনি রিফাত সাহেবকে এরকম করেছেন কেন? মুখের তো 12টা বাজিয়ে দিয়েছেন। এরকম না করলেও পারতেন, বেচারা কিছু বলতেও পারছে না। মিস জেরিন, কেমন আছেন আপনি? অনেক দিন পর আপনার সাথে কথা হলো। আশা করি আপনি আমাকে চিনতে পারছেন। সাবিহা, তুই এটা? হ্যাঁ, আমি এটা। তুই না দেশের বাইরে চলে গিয়েছিলি? দেশে আসলি কবে? আমার সাথে যোগাযোগ করলি না একবারও? রাবিয়ার কাছে তোর ফোন নাম্বারটা চেয়েছিলাম, রাবিয়া তোর ফোন নাম্বার দিতে পারে নাই। তোর নাকি বিয়ে হয়ে গেছে, এরপর তোর সাথে আর যোগাযোগ নেই তার। হ্যাঁ, কারোর সাথে যোগাযোগ নেই। তুই কি এখন অফিসে আছিস নাকি বাহিরে? অফিসে থাকলে বল, আমি আসতেছি এক্ষুনি। ঠিক আছে? হ্যাঁ, আমি অফিসে আছি, তুই চলে আয়। রিফাতকে একটা সারপ্রাইজ দিব, তুই কিছু বলবি না কিন্তু। আচ্ছা, আমি কিছু বলবো না। বেশ কিছুক্ষণ পর আসতেছি আমি। আজকে সারাদিন তোকে নিয়ে ঘুরোঘুরি করব। ঠিক আছে, আয় তাহলে। সাবিয়া রেডি হয়ে চলে আসলো নিচে। তার শাশুড়ির কাছে বলে রওনা দিল অফিসের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর সাবিয়া চলে আসলো অফিসে। জেনে কেবিনটা খুঁজে জেনের কেবিনে প্রবেশ করতে জেন দৌড়ে এসে সাবিয়াকে জড়িয়ে ধরল। কেমন আছিস? অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? অনেকদিন তোকে দেখি নাই। তুমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই এখানে বস, আমি রিফাতকে নিয়ে আসতেছি। তোকে নিয়ে আসতে হবে না, তুই এখানে বসে থাক, আমি নিজেই যাইতেছি, তাকে চমকে দিব। দেখি রিফাত কি বলে আমাকে। এ বলে সাবিয়া চলে আসলো রিফাতের কেবিনে। এসে দেখে রিফাত বসে বসে আয়েশের সাথে কথা বলতেছে। এটা দেখে সাবিয়া রাগে চোখমুখ লাল হয়ে গেল। সাবিয়াকে দেখে রিফাত চেয়ার থেকে উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, সাবিহা, তুমি এখানে আসলে কেন? আর তুমি আমার অফিস চিনলে কিভাবে? এসব পরে বলবো তোকে। অফিসে এসে মেয়েদেরকে নিয়ে এরকম ভাবে আড্ডা দিতেছিস, তাই না? তোর আড্ডা দেওয়া বের করতেছি আমি। রাতে বাসায় আসিস, এরপর তোর আড্ডা দেওয়া বের করব। সাবিহা প্লিজ, তুমি আমার কথাটা শোনো। এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আয়েশা। প্লিজ তুমি আমার কথাটা শুনে যাও। সাবিয়া কোনো কথা না শুনে চলে আসলো জেনের কেবিনে। বেশ কিছুক্ষণ জেনের সাথে কথা বলে সাবিয়া জেনকে নিয়ে চলে আসলো বাহিরে। এদিকে রিফাত বসে বসে চিন্তা করতে লাগলো, রাতে বাসায় গেলে তার অবস্থা কি হবে, এসব চিন্তা করতেছে। এমন সময় আয়েশা এসে রিফাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে রিফাত, তুই এত কি চিন্তা করতেছিস বলতো আমাকে? দুজন কথা বলতেছে। এদিকে সাবিয়া আর জেন ঘোরাঘুরি করে দুজন চলে গেল দুজনের বাসায়। রাতে বসে আছে সাবিয়া। সোফার ঘড়ির দিকে তাকাতে দেখতে পেল রাত 10টা 5 বাজে। সাবিয়া তার ফোনটা বের করে ফোন দিল রিফাতকে। এদিকে রিফাত ফোনটা না রিসিভ করে কলিং বেল দিল। সাবিয়া ফোনটা কেটে দিয়ে দরজাটা খুলতেই দেখতে পেল রিফাত দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। রিফাতকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কিরে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? আমি কি তোকে কিছু বলেছি? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, খাওয়া দাওয়া করবো, খুব ক্ষুধা লাগছে। রিফাত কিছু না বলে চলে গেল রুমে। এদিকে সাবিয়া আসলো রিফাতের পিছু পিছু। বেশ কিছুক্ষণ পর রিফাত ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখতে পেল সাবিয়া হাতে বিছানার ঝাড়ুটা নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে রিফাত বলতে লাগলো, সাবিহা, তুমি কি আজকেও আমাকে পিটাবে? দেখো, আজকে আমার শরীরে একটু শক্তি নেই। কালকে পেটানোর কারণে আমার শরীরের সকল শক্তি চলে গেছে। আমি কোনো রকম অফিস থেকে এইখানে এসেছি। প্লিজ আমাকে ছেড়ে দাও।
তোকে পেটাবো না, চল তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়া করে এরপর দুজন ঘুমাবো। রাতে কিন্তু অনেক আদর করতে হবে আজকে। তুমি তো আদরের কথা বললে আমাকে পিটিয়ে আলুর ভর্তা বানিয়ে ফেলো। আমি তোমার সাথে থাকবো না। তুমি আমাকে অনেক মারধর করেছো। আমার কথা মতো যদি না চলাচল করিস তাহলে কিন্তু সত্যি সত্যি আজকে রাতে আবার পিটিয়ে আলুর ভর্তা বানিয়ে ফেলবো, সাথে কিমা কিমা করে খেয়ে ফেলবো। সাবিয়ার এমন কথা শুনে রিফাত ভয় পেয়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না। সাবিয়ার সাথে চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে দুজন চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বসে আছে দুজন। এমন সময় সাবিয়া রিফাতের শার্টের কলার ধরে বলতে লাগলো, ওই মেয়েটা কে ছিল? নিশ্চয়ই তোর গার্লফ্রেন্ড, তাই না? এই জন্যই তো বলেছিলি কালকে রাতে বিয়ে করবি অন্য মেয়েকে। সত্যি সত্যি বলতেছি, ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড না। ওই মেয়েটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তুমি চাইলে আমার বসকে জিজ্ঞেস করতে পারো, উনি ভালোভাবে বলতে পারবে। তোর বসকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই আমার। আমি জানি তুই এই মেয়েটার সাথে রিলেশন করিস, এই জন্যই তুই আমাকে বলেছিস কালকে বিয়ে করবি তুই অন্য মেয়েকে। যদি পছন্দ থাকে বলতে পারিস, আমি বিয়ে করিয়ে দেবো তোকে ওই মেয়েটার সাথে। আমি সত্যি কথা বলতেছি, ওই মেয়েটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। প্লিজ তুমি আমার কথা বিশ্বাস করো। আমি তোমার মাথা ছুঁয়ে বলতেছি। ঠিক আছে, বিশ্বাস করলাম। তবে এখন থেকে আমাকে বেশি বেশি ভালোবাসতে হবে, কারণ আরেকজন আসতেছে। আরেকজন আসতেছে মানে বুঝলাম না, কি বলতে চাইছো? একটু বুঝিয়ে বলো আমাকে। আরেকজন আসতেছে মানে হচ্ছে আমাদের বেবি হবে। আজকে আমি টেস্ট করেছিলাম, পজিটিভ এসেছে। এই দেখো। রিফাত দেখে সাবিয়াকে জড়িয়ে ধরল। সাবিয়া দুই গালে এবং বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। রিফাতের এমন পাগলামি দেখে সাবিয়া বলতে লাগলো, এখন থেকে আমাকে বেশি করে ভালোবাসবে তো? যদি ভালো না বাসো তাহলে আমার বেবি কিন্তু অনেক কষ্ট পাবে। তুমি কি চাও আমাদের বেবি কষ্ট পাক? না। একদম চাই না, আমাদের বেবি একটু কষ্ট পাবে না। তুমি আজ থেকে যেটা চাইবে আমি সেটাই এনে খাওয়াবো তোমাকে। এখন তো রাত হয়ে গেছে, কালকে তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো। আম্মু আব্বু জানে নাকি? এখনো জানাই নেই, আরো কয়েকদিন পর জানাবো আম্মু আব্বুকে। এখন আমাকে আদর করো। আর সরি কালকে মারার জন্য। তোমাকে মারা একদমই ইচ্ছে ছিল না আমার, কিন্তু তোমার ভুলের কারণে আমি তোমাকে মেরেছি। কি রিফাত কোনো কিছু না বলে আস্তে আস্তে সাবিয়াকে কোলে তুলে নিল। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর সাবিয়া বলতে লাগলো, ব্যাপার, আজকে কি কোলে তুলে আদর করবে নাকি বিছানায় শুইয়ে দিয়ে আদর করবে না? সবভাবে আদর করব জান। আজকে তোমাকে এমন আদর করব যাতে তুমি বিছানা থেকে না উঠতে পারো কালকে। আম্মু যাতে তোমাকে সেবা যত্ন করে সেই ব্যবস্থা করব। ঠিক আছে, করো দেখি, আমিও রেডি আছি। তুমি কি করতে পারো? এটা বলতে রিফাত আস্তে আস্তে করে সাবিয়ার ঠোঁটে, কপালে, চোখে এবং বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। কিস করতে করতে আস্তে আস্তে রিফাত সাবিয়ার জামাটা খুলে সাবিয়ার নাভির দিকে এক নজরে তাকিয়ে আছে। এটা দেখে সাবিয়া বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন আমার নাভির দিকে? খেয়ে ফেলবে নাকি আমার নাভি? এত সুন্দর নাভি খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে, একটা চুমু দেই। এই বলে রিফাত সাবিয়ার নাভিতে বেশ কিছুক্ষণ চুমু দিল। চুমু দেওয়া শেষ হতেই সাবিয়া বলতে লাগলো, হয়েছে, আর চুমু দিতে হবে না, এখন আদর করো। আমার আদর প্রয়োজন এখন। জানেমান, আমি তো বলেছি আজকে তোমাকে এমন আদর করব যাতে সকালবেলা আম্মু তোমাকে সেবা যত্ন করে। কিন্তু এখন বেশি আদর করা যাবে না, আমাদের বেবি আসতেছে। আর 1 ঘন্টা আদর করব জানেমান, প্লিজ একটু সহ্য করো। এটা বলতেই রিফাত সাবিয়াকে আদর করতে লাগলো। বেশ কিছুক্ষণ আদর করার পর সাবিয়া বলতে লাগলো, বলে রিফাত সাবিয়াকে আরও 1 ঘন্টা আদর করে তার বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে দেশে পাড়ি জমালো। সকাল 7টা। সাবিয়া আর রিফাত ঘুম থেকে উঠে দুজন গোসল করে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে দুজন। এমন সময় রিফাত বলতে লাগলো, আম্মু আমি অফিসে গেলাম, সাবিহার দিকে একটু খেয়াল রেখো, সাবিহা অসুস্থ। বলে রিফাত অফিসের দিকে রওনা দিল। এদিকে রিফাতের আম্মু চলে আসলো সাবিয়ার কাছে। সাবিয়ার কপালে গালে হাত রেখে বলতে লাগলো, সাবিয়া, তোমার তো জ্বর বা ঠান্ডা কোনো কিছুই লাগে নাই। রিফাত যে বলল তুমি অসুস্থ। আসলে আম্মু আমাদের বেবি আসতে চলেছে,
ডাক্তারের কাছে যাইতে হবে। রিফাত বলেছে আপনাকে নিয়ে বিকেলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, একটা খুশির খবর শুনতে পারলাম। ধন্যবাদ বৌমা তোমাকে। সাবিয়া তার শাশুড়ি মায়ের সাথে কথা বলতে লাগলো। এদিকে রিফাত হাসি মুখে অফিসের ভিতর প্রবেশ করতেই আয়েশা এসে বলতে লাগলো, কি রে রিফাত, তোকে দেখে মনে হচ্ছে তুই খুব খুশি খুশি। বাসায় কি কিছু হয়েছে, নাকি রাতের বেলা তুই তোর বউকে মেরেছিস, এই জন্য এত খুশি খুশি লাগতেছে তোকে? আরে না, আমার বউ প্রেগনেন্ট, এর জন্য আজকে আমি অনেক খুশি। দোয়া করিস আমার বউয়ের জন্য। এটা তো অবশ্যই করব। এখন কাজ কর, একটু পর ম্যাডাম বলেছে কয়েকজন ক্লায়েন্ট আসবে, তাদের সাথে নাকি কথা বলতে হবে তোকে। আচ্ছা, তাহলে তুই তোর কেবিনে যা, আমি কাজ করি। এ বলে রিফাত তার কাজ করতে লাগলো। প্রায় আধা ঘন্টা পর কয়েকজন ক্লায়েন্ট আসলো। রিফাত তাদের সাথে কথা বলে কয়েকটা প্রজেক্ট নিয়ে নিল, গ্রাফিক্স ডিজাইনের প্রজেক্ট। এদিকে সাবিয়া তার শাশুড়িমাকে নিয়ে বিকেলের দিকে চলে আসলো হাসপাতালে। ডাক্তার কিছু টেস্ট দিল। টেস্ট করা শেষ হতেই সাবিয়া এবং তার শাশুড়ি বসে আছে কেবিনে। টেস্ট করা শেষ হতেই সাবিয়া এবং তার শাশুড়ি বসে আছে ডাক্তারের কেবিনে। প্রায় আধা ঘন্টা পর রিপোর্ট আসলো। ডাক্তার রিপোর্টগুলো দেখে হাসি মুখে বলতে লাগলো, কংগ্রাচুলেশন, আপনার বৌমা মা হতে চলেছে। এখন ওনার খেয়াল রাখবেন। 6 মাস চলতেছে, আপনাকে আরও আগে নিয়ে আসার দরকার ছিল। আমি কিছু ওষুধ এবং কিছু জিনিস লিখে দিতেছি, এগুলো খাওয়াবেন, তাহলে বাচ্চা এবং বাচ্চার মা সুস্থ থাকবে। ডাক্তার ওষুধ লিখে দিতেই সাবিয়া এবং তার শাশুড়িমাকে নিয়ে চলে আসলো বাড়িতে। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আছে বিছানায়। এদিকে রিফাত সাবিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাবিহা, ডাক্তার কি বলেছে? আমাদের ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে, কিছু বলেছে নাকি? না, ডাক্তার এরকম কিছু বলে নাই, তবে বলেছে আমাদের যমজ বাচ্চা হবে। কিন্তু আমি কনফিউজড, একটা ছেলে একটা মেয়ে হবে নাকি দুইটাই ছেলে হবে নাকি দুইটাই মেয়ে হবে। তো কনফিউজ হওয়ার দরকার নেই, আল্লাহ যা দেয় তাতেই আমরা সন্তুষ্ট। রিফাত সাবিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকাল 10টা। রিফাত অফিসে চলে গেল। এভাবে দেখতে দেখতে চলে গেল 3টি মাস। রিফাত বাসায় বসে কাজ করতেছে, কারণ সাবিয়ার ডেলিভারির সময় প্রায় চলে এসেছে। যে কোনো সময় সাবিয়ার পেন উঠতে পারে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুজন বসে কথা বলতেছে। এমন সময় সাবিয়া চিৎকার করে উঠল। সাবিয়ার চিৎকারে তার শাশুড়ি এবং শ্বশুর দুজনই চলে আসলো উপরে। এসে দেখে সাবিয়া কান্না করতেছে। এটা দেখে রিফাতের আম্মু বলতে লাগলো, রিফাত, সাবিয়াকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে হবে, হয়তো সাবিয়ার সময় এসে পড়েছে, তাড়াতাড়ি নিয়ে চল গাড়িতে। রিফাত সাবিয়াকে কোলে করে নিয়ে চলে আসলো গাড়িতে। রিফাত অনেক ভয় পাইতেছে, সাবিয়ার যদি কিছু হয়ে যায় তার কি হবে। এসব ভাবতে ভাবতেই রিফাত গাড়ি চালাতে লাগলো। প্রায় 7 মিনিট গাড়ি চালানোর পর চলে আসলো হাসপাতালে। তাতে করে সাবিয়াকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হলো। দীর্ঘ 1 ঘন্টা পর দুজন নার্স 2টা বেবিকে নিয়ে আসলো রিফাতের কাছে। রিফাতের কোলে দিয়ে বলতে লাগলো, আপনার 2জন মেয়ে বেবি হয়েছে। আপনার স্ত্রীকে কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে, তখন আপনি আপনার স্ত্রীর সাথে দেখা করতে পারবেন। ঠিক আছে নার্স, আর আপনাদের অনেক ধন্যবাদ। রিফাত বেশ খুশি হয়ে বেশ কিছুক্ষণ পর সাবিয়াকে কেবিনে শিফট করা হলো। সবাই দেখা করে চলে এসেছে বাহিরে। এদিকে রিফাত সাবিয়ার পাশে বসে আছে আর কথা বলতেছে। দুজন মহা খুশি তাদের 2টা মেয়েকে পেয়ে। আপনারা সবাই দোয়া করবেন তাদের 4 জনের জন্য, যাতে তারা 4 জন সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।